অনেকেই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পরে স্বামীর বাড়ি। নিজের বলতে কোনো বাড়িই থাকে না। আচ্ছা বলুন তো, যেই ঘরটাতে আমি ছাড়া অসম্পূর্ণ, যেই ঘরটাতে আমি ছাড়া আমার বাচ্চার দেখাশোনার মতো কেউ নেই, আমার হাসবেন্ডের কেয়ার নেয়ার মতো কেউ নেই, সেই ঘরে কি আমি কিছুই না? অসুস্থ হলে যে মানুষগুলা সারাদিন রাত আমার পিছনে খেটে যায়, আমার সেবা যত্ন করে, আমাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, আমাকে ছাড়া যারা অসম্পূর্ণ তারা কি আমার নয়? তাদের বাড়িঘর কি আমার নয়? আমি মাঝে মাঝে ভাবি মানুষ কেন এমন কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি আজকে সকাল থেকেই শুরু করছি ব্লগটি। আমার বেবিটা এখনো ঘুমাচ্ছে। এই তো দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা, 2 দিন গুছাইনি তাতে এরকম, মানে একটু সময় না দিতে পারলে যা হয় আর কি, ঘর দুয়ারের অবস্থা। গত 2 দিন মার্কেট কেনাকাটা এগুলা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আর ঘর টর গোছানো হয়নি। আর আমার বেবি খেলা টেলা দিয়ে একদম টেবিলটাকে ভরে রেখে দিয়েছে। তো ও ঘুমাচ্ছে যেহেতু, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি এই সুযোগে আমি সবকিছু গুছিয়ে নিই। এটা হচ্ছে আমার অমূল্য রতন। এটা কি জানেন? ফার্স্ট এড বক্স। এই বক্সটা আমি সবসময় টেবিলে রেখে দিই, কারণ এখানে আমার প্রয়োজনীয় সব অ্যান্টিসেপটিভ আছে। অনেক সময় রান্নাবান্না করি, হুটহাট হাত কেটে যায়, তখন এখানে আমার গজও আছে, তারপরে ব্যান্ডেজ পট্টি, জীবাণু ক্লিনার সব কিছু আমি রেখে দিই। ইভেন কিছু প্রয়োজনীয় ওষুধও এটার মধ্যে আছে, যেমন নাপা গ্যাসের ওষুধ, পেট ব্যথার ওষুধ, এগুলো তো নর্মালি লেগেই থাকে আমাদের সবসময়। অ্যালার্জি, মাথা ব্যথা, মানে নর্মাল যেটা হয় আর কি, প্রাথমিক চিকিৎসার জন্য যা যা দরকার আমি সব কিছু হাতের কাছে রেখে দিই, যে কখন হুটহাট কোনটা দরকার হয়ে যায় বলা যায় না। আমার টেবিলের উপরে যেই কাগজটা বিছিয়েছিলাম, এটাকে কি বলে, টেবিল ম্যাট বলে মেবি। এটা অনেকবার ওয়াশ করেছি, এই জন্য এখন কেমন যেন দেখা যায়, দেখতে একদমই সুন্দর লাগে না। নতুন একটা বিছাবো ভাবতেছিলাম, তো এখন না, আরও কিছুদিন যাক, এটা দেন তারপরে। কারণ আমার বেবি সারাক্ষণ খেলাধুলা করে তো নষ্ট করে ফেলে, এই জন্য আর নতুনটা বিছাইনি, যে যেটা আছে সেটাই আরও কিছুদিন চলুক, একবার এটাকে উঠিয়ে ফেলবো, দেন আর এটাকে আর রাখবোই না। তো নর্মালি ডাইনিং টেবিলে আমি 2টা ফুলদানি রাখি, এগুলোকে আমি প্রতিদিনই হালকা পাতলা ক্লিন করে নিই, যেহেতু খাবার দাবার খাওয়া হয় আর এত বেশি মানে ধুলাবালি জমে যায়, 2 দিন ক্লিন না করলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো প্রতিদিন একটু একটু করে মুছলে আর ওই সমস্যাটা হয় না, মানে ধুলাবালি জমে না, একদম চকচকাই থাকে। তো আমি প্রতিদিনের মতো এই কাজগুলোই করে নিচ্ছিলাম। আসলে ঘর গুছাতে আমার বেশ ভালোই লাগে, বাট এখন আর আমার ঘর গুছানো থাকে না, যেহেতু আমি আর আমার বাচ্চাই থাকি বাসায়, সারাক্ষণ ও আর কি করবে, ওর কাজে এগুলা এলোমেলো করা, খেলাধুলা করা। একটা সময় আমার ভালো লাগতো না, ও গুছালো, এখন আর কিছু করার নেই, যতটুকু পারি গুছানোর চেষ্টা করি, যেহেতু ও ছোট, একটু বড় হোক দেন সবকিছু আবার নিজের মতো করে গুছিয়ে রাখবো, এখন যেহেতু আর পারছি না। তো এই তো এদিকে আমি গ্লাস ক্লিনারটা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে আমার মানে কি বলবো, একদিন যদি আমি কাজ না করি এত কাজ জমে যায় বলার মতো না, এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিনই গুছিয়ে নেওয়ার। ফাইনালি আমার টেবিলটা গুছানো হয়ে গিয়েছে। এটা মাত্র কয়েক ঘন্টা হয়তো বা এরকম গুছানো থাকবে, তারপর আমার বেবিটা উঠলে আবার নোংরা হয়ে যাবে। যাই হোক, বাচ্চা মানুষ খেলবে, দুষ্টামি করবে। এদিকে আমি আমার একটা রুম গুছিয়ে নিচ্ছিলাম, দেখেন কি অবস্থা করে রাখছে খেলে একদম। আজকে তো তাও একটু কমই আছে। এই বেডটার উপর যে কত কত হাজার খেলনা থাকে বলে বোঝাতে পারবো না। একদিন আপনাদের দেখাবো যে ও কি পরিমাণ নোংরা করে খেলে। নোংরা বলতে খেলনা পাতি দিয়ে ওর খেলা তুলতে তুলতে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, আমার শুধু ঘর আর কাপড় ধুয়ে দিয়ে যায়, ঘর মুছে দেয় আর কাপড় ধুয়ে দেয়। তো ওই খালাটা মাঝে মাঝে বলে যে আপনার মেয়ের খেলা উঠাইতে আমার আধা ঘন্টা চলে যায়, আমার মানে আরেক কাজের সময় নষ্ট হয়ে যায়। দেন আমার ঘরটার মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। এদিকে আমার বাচ্চাটাও উঠে গিয়েছে, ওর জন্য নাস্তা বানাচ্ছি, ওকে নাস্তা খাইয়ে দিব। আজকে আর ইফতারের ফুটেজ নেওয়া হয়নি, ইফতারের পরে মানে সন্ধ্যাবেলা সারাদিন আর কোনো ফুটেজ নেইনি। এই তো আমার বাচ্চাটার গোমরা মুখে বসে আছে, মানে সে রাগ করেছে কারণ সে পানি ফালাচ্ছিল বারবার। তো আমি পানির গ্লাসটা নিয়ে নিয়েছি, তাকে ফেলতে দেইনি, তার জন্য তার ভীষণ মন খারাপ। এটা হচ্ছে ইফতারের পরের সময়, চা না খেলে তো একদম চলেই না। চাটা খাওয়ার পর এত ফ্রেশ লাগে যেটা বলে বোঝাতে পারবো না। আসলে যারা চা পাগল আছে, মানে চা প্রেমী আছে, তাদের মনে হয় সবার ক্ষেত্রে এরকমটাই ফিল হয়। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন বা দেখছেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। এদিকে আমি সেহরির জন্য আজকে মোরগ পোলাও রান্না করব। আমার বাচ্চাটা বলছিল মাম্মি একটু রাইস বানাও। আসলে ও বায়না করে অনেক কিছুই, বাট ওর সামনে দিলেও কিছুই খায় না, এই জন্য আমার খুব কষ্ট হয়। ও যখন বলে তখন মনে হয় কি একটু বানিয়ে দেই, যদি একটুখানি খায় তাও আমার ভালো লাগবে। আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা ডিম ফাটা ছিল, ওটা খেয়ালই করিনি। দেন ডিমের ভিতর থেকে সাদা অংশটা বের হয়ে যাচ্ছিল, সমস্যা নেই এটা। এদিকে আমি রোস্টের পিসগুলো সব ধুয়ে নিয়েছি, এখন লবণ মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিব। তো যেহেতু মেইনলি বাচ্চার উদ্দেশ্য করে বানাচ্ছি আর সেহরিতে খাওয়া হবে, তো এটা মাথায় রেখে আমি যত কম মশলা উপকরণ দিয়ে বানানো যায় সেভাবে ট্রাই করব, যাতে সমস্যা না হয় রোজা রাখার পরে। আসলে সেহরিতে তেলের খাবারগুলো আমার মনে হয় কম খাওয়াই ভালো। ওই পোলাও টোলাও খেলে দেখা যায় সারাদিন পানি পিপাসা লাগে, আর যেই গরম পড়েছে তার মধ্যে তো কথাই নেই।
তো এদিকে আমি আরেকটা ডিম বসিয়েছি এখানে আলাদা করে, কারণ আমার ছোটো ভাইকে ফোন দিয়েছিলাম ওকে আসার জন্য, তো বলছে আসবে, দেন আরও একটা ডিম নিয়ে নিয়েছিলাম এখানে। এখন আমি পোলাওটাকে বসিয়ে দেব, কারণ একটু আগে রান্না না করলে হয় কি, খাবারটা যদি প্রচুর গরম থাকে খেয়ে মজা পাবে না। সেহরিতে যেহেতু কম সময় থাকে তাই এটাকে আমি এই তো 12টার দিকে, মেবি রাত 12টা বাজে তখনই বানিয়ে নিয়েছিলাম। সরি বলতে ভুল বলেছি, মানে 12টা বাজে আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও অলমোস্ট 11টার মতো বাজে মেবি। কিন্তু পোলাও চালটাকে আমি খুব ভালোভাবে একদম বেজে নেব। বেশি একটা তেল ইউজ করিনি, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়েছি, কারণ যেহেতু সেভরিতে খাওয়া হবে আগেই বলেছি আমি। ভালোভাবে বেজে আমি এখানে পানি দিয়ে দেবো আমার পরিমাণ মতো। আগে পানিটা গরম করে নিয়েছিলাম। আপনাদের একটা টিপস বলে দিই, আমরা সবাই কম বেশি জানি যে চাল যতটুকু নিব পানি তার ডাবল, মানে 1 কেজি চাল নিলে 2 কেজি পানি, এভাবেই তো আমরা পোলাওটা রান্না করে থাকি। কিন্তু আমি যেটা করি, আমি যদি ধরেন 4 কাপ চাল নিয়েছি, এখানে আমি কখনো 8 কাপ পানি দেই না। আমি 8.25 কাপ পানি দেই বা 7.5 কাপ পানি দেই। তাহলে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরা হয়। অনেক সময় চালটা নতুন থাকলে যদি আপনি সমপরিমাণ পানি দিয়ে থাকেন, মানে চালের ডাবল দিয়ে থাকেন, তাহলে অনেক সময় ভাতটা নষ্ট হয়ে যায়, মানে গলে যায়। একদম ঝরঝরা ভাবটা হয় না। আমি সবসময় টেকনিকটা ফলো করেই রান্না করি। আপনারা কিভাবে করেন জানাবেন কমেন্ট করে। আমি এখন মোটামুটি আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, মানে 50%। দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটাকে তুলব না, একদম পুরো পারফেক্ট হয়ে থাকবে। আপনাদের অবশ্যই খুলে দেখাবো। দেখেন আমার ভাতটা একদম পারফেক্ট হয়েছে। তো পোলাও নরমালি ঝরঝরা না হলে খেতে কিন্তু ভালো লাগে না। আমি এখানে 2-3 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য, দারুণ একটা ফ্লেভার আসে ঘি দিয়ে দিলে। দেন আমি আরও কয়েক মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। এদিকে পাশের চুলাতে আমি রোস্টার পিসগুলো ভেজে নিয়েছি সবগুলো একটা একটা করে। দেন এখন আমি একটু বেরেস্তা করে নেব পেঁয়াজের। আসলে রোস্টের মধ্যে বেরেস্তা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এই তো আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, আমি তুলে একটু চিনি দিয়ে রেখেছিলাম একদম হালকা করে, যাতে মচমচা থাকে। এদিকে আমি রোস্টের পিসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার নাড়তে এত বেশি প্রবলেম হচ্ছিল, কারণ আমি পাতিলটা নিয়েছিলাম একদমই রোস্টের জন্য পারফেক্ট নয়, মানে পাতিলটা আরও ছড়ানো নেওয়া দরকার ছিল। অবশ্য রোস্ট রান্নার পাতিল আমার আলাদা আছে, বাট বের করিনি, যেহেতু বাসায় আমরা খাবো একটু প্রবলেম হচ্ছিল তাই নাড়াচাড়া করতে। এদিকে পোলাওটা দেখেন আমার একদম পারফেক্ট হয়েছে ঝরঝরা। তো আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম সব কিছু ঠিক আছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে একটু গরম থাকে। আসলে আমি যখন বাসায় আমার জন্য নিজের জন্য রান্না করি তখন আমার সব কিছু পারফেক্ট হয়, বাট মেহমান আসলে যে এত ভয় লাগে যে গলে যায় কি না, কেমন হবে, এই ভয়টা আমার ভিতরে সবসময় কাজ করে, উল্টাপাল্টা মনে হয়। এদিকে আমার পোলাও তো হয়ে গিয়েছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এদিকে আমার রোস্টটাও মোটামুটি হাফ হয়ে গিয়েছে, মানে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে দুধ দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দুধ অ্যাড করব। আমি রোস্টটা একদমই হালকা ভেজেছিলাম, মানে খুব বেশি ভাজিনি, কারণ উপরের পাটটা শক্ত হয়ে গেলে আমার বাচ্চা খেতে পারবে না। তো আমি আরও কয়েক মিনিট এটাকে মানে রেখে দেব, কষিয়ে নিব, তারপর আমি এটার মধ্যে দুধ অ্যাড করে দিব। এই তো এখানে আমি 2 কাপ দুধের মতো দিয়েছি। এই দুধটা আমি জাল করিনি, আড়ঙের দুধ, মানে প্যাকেট দুধ যেটা, ওটাই আমি সরাসরি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জাল করে ঘন করেও দিতে পারেন। অবশ্য আমার যদি গরুর দুধ হয় তাহলে আমি ঘন করেই দিই জাল দিয়ে, যেহেতু এটা প্যাকেট দুধ তাই আর জাল দিইনি আমি। তো এখন মোটামুটি এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, রান্না করে নেব। দেখেন কত পারফেক্ট হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আমার প্রায় রোস্টটা হয়ে গিয়েছে, আমি আর কিছুক্ষণ রাখবো, অল্প কিছুক্ষণ রেখে দেন আমি এটাকে সার্ভ করে নেব। তো আজকে যেহেতু একটু ভারী খাবার তাই আমি আর বেশি আইটেম করিনি সেহরির জন্য। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখেন আমার রোস্টটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। তো আমি এখানে 3-4 পিস নিয়েছি আর 1 পিস রেখে দিয়েছি, এটা সকালে আমার বাচ্চাকে খাওয়াবো, সেই জন্য ও যতটুকু খায় ততটুকু আমার শান্তি লাগে। তো যেহেতু আমাদের রাতে ঘুমানো হয় না, একবারে সেহরি খেয়েই ঘুমানো হয়, আমার হাজব্যান্ডের হিসাব টিসাব থাকে, ওইগুলো করতে করতে সেহরির টাইমই হয়ে যায় আমাদের। তো এই তো এখন প্রায় সেহরির টাইম হয়ে এসেছে, খাওয়ার পালা। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে শেষ করছি, মানে সেহরির টাইমে। এই তো আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে, আমার ভাই, আমিও বসে যাব এখন খেতে। আর রান্নার পরে আমার বেবিকে খাইয়ে দিয়েছিল ওর বাবা, ও অলরেডি ঘুমিয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।